হানি সিং এর যখন বাইপোলার ডিসঅর্ডার হয়েছিল তখন তার কাছে 2.5-3 বছর কোনো কাজই ছিল না। সে শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছিল এবং এমন একটা পরিস্থিতি এসেছিল সে তার বাবা মার দিকেও তাকাতে পারছিল না। সে ঘরে বসে বসে শুধু খাচ্ছিল আর ঘুমাচ্ছিল। এবং তার বন্ধুরাই যেমন রাফতার বাদশাহ তাদের গানের মাধ্যমে তাকে ডিস করছিল। যেমন বাদশাহ তো তার একটা গানে যেমন গনগাল গানে সে তো একটা লাইনে বলে ইয়াসে মে সিন চেঞ্জ কিয়া और किसी का कमबैक नहीं हो रहा। फिर मैंने सीन चेंज किया और कुछ लोगों का कमबैक ही नहीं हो रहा। মানে বেসিক্যালি বাদশাহ তার গানে হানি সিং কে বলে যে তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, তার আর কামব্যাক হচ্ছে না। কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে হানি সিং এর একটা অ্যালবাম আসে যার নাম গ্লোরি এবং সেখানে 18টা গান আসে এবং সেই গানের মাধ্যমে সে এই পুরো হিপ হপ ইন্ডাস্ট্রিকে হিলিয়ে দেয়। 2018 দিকে হানি সিং একটা ডায়লগ বলেছিল, दुनिया जैसे पागल करी थी ना मैंने 2011, 12, 13, 14 में, वो पागल कर। এবং সেই জিনিসটাই কিন্তু সে আবার রিসেন্ট টাইমে প্রমাণিত করে দিয়েছে। এবং এখান থেকে শুরু হয় তার একটা নতুন জার্নি হানি সিং 3.0, যেখানে কিন্তু সে বলিউডের বড় বড় মুভিতেও গান দিচ্ছে। যেমন রিসেন্ট টাইমে আছে লালপরি লালপরি, সেটা তো পুরো রেকর্ড তৈরি করে দেয়। যারা তার বাইপোলার ডিসঅর্ডারের সুযোগ নিয়ে তাকে পোক করছিল তারাই আজকে পুরো নিচে নেমে গেছে। তাদের একটা গান আসলে সেরকম ভিউজ আসে না, কিন্তু আজ সেই হানি সিং কোথায় পৌঁছে যাচ্ছে। আজকের এই ভিডিওতে এই হানি সিং এর পুরো রাইজ অ্যান্ড ফলটা আলোচনা করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। Making fun of when I was sick, he was making fun of my sickness as well. दुनिया जैसे पागल करी थी ना मैंने 2011, 12, 13, 14 में, वो पागल करी। ইয়ো হানি সিং বা হৃদয় সিং 1983 সালে 15 মার্চ পাঞ্জাবের হুশিয়ারপুরে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লির গুরু নানক পাবলিক স্কুলে পড়াশোনা করেন এবং সঙ্গীতের প্রতি আগ্রহের কারণে যুক্তরাষ্ট্রের ট্রিনিটি কলেজ অফ মিউজিকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। দিল্লিতে ফিরে তিনি 2003 সালে একজন রেকর্ডিং আর্টিস্ট এবং বাংলা সঙ্গীত প্রযোজক হিসাবে ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম উল্লেখযোগ্য সাফল্য আসে 2006 সালে যখন তিনি তার গান ইটিসি অ্যাওয়ার্ড ফর বেস্ট সাউন্ড জিতে নেয়। এই সময় তিনি আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনে কাজ করেন এবং ধীরে ধীরে পাঞ্জাবি সঙ্গীত জগতে নাম করতে শুরু করে। 2009 সালে তিনি দিলজিৎ দোসানের সাথে দ্য নেক্সট লেভেল অ্যালবামে কাজ করে যা তার জনপ্রিয়তা বাড়ায়। তারপরে আসে 2011 সাল যেখানে হানি সিং প্রথম স্টুডিও অ্যালবাম ইন্টারন্যাশনাল ভিলেজার প্রকাশিত করে যা তাকে ভারতীয় সঙ্গীত জগতে সুপারস্টার বানিয়ে দেয়। এই অ্যালবামের গানগুলো যেমন গাবরু, ব্রাউন রং, আংরেজি বিট, ডোপ শোপ, গালিয়া একটা বিশাল হিট ছিল। বিশেষ করে ব্রাউন রং 2012 সালে ইউটিউবে সবচেয়ে ট্রেন্ডিং ভিডিও হয়ে ওঠে এবং এটি 350 মিলিয়নেরও বেশি ভিউজ অর্জন করেছে। এই অ্যালবাম তাকে এশিয়ান মিউজিক চার্টে শীর্ষে নিয়ে যায় এবং তিনি 2012 সালে ইউকে এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ড এবং পিটিসি পাঞ্জাব মিউজিক অ্যাওয়ার্ডে একাধিক পুরস্কার জেতেন। এই সময়ে হানি সিং বলিউডে প্রকাশ করেন এবং 2011 সালে সকাল পে মত যায় এই গানের মাধ্যমেই বলিউডে ডেবিউ করে। 2012 সালে তার গান আংরেজি বিট বলিউডের মুভি ককটেলে ব্যবহৃত হয়। এটি তাকে বৃহত্তম দর্শকের কাছে পৌঁছে দেয় এবং 2013 সালে চেন্নাই এক্সপ্রেসের লুঙ্গি ড্যান্স, বস মুভির পার্টি অল নাইট এবং ভূতনাথ রিটার্ন মুভির পার্টি উইথ ভূতনাথ এইসব গানগুলো তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয় এবং এই গানগুলো চার্টবাস্টার হয় এবং তাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন করে তোলে। তিনি মুঝসে নিট পিলা দে সাজনা এই গানের জন্য 70 লাখ টাকা চার্জ করেন, যা সেই সময় বলিউডের একজন গায়ক গায়কের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। সেই সময় তিনি পাঞ্জাবি সিনেমাতেও কাজ শুরু করেন, যেমন 2012 সালে মির্জা দা আনটোল্ড স্টোরি এই মুভিতে তিনি একটা ক্যামিও ভূমিকায় অভিনয় করেন। এর জন্য তিনি পিটিসি পাঞ্জাব ফিল্ম অ্যাওয়ার্ডও জেতেন এবং 2013 সালে তিনি তুমেরা 22 মেতেরা 22 তেও কাজ করেন। তারপরে আসে 2014 সাল, সেই সালটা তার ক্যারিয়ারের সব থেকে খারাপ ছিল। 2014 সালে তার ক্যারিয়ারটা শীর্ষে থাকা সত্ত্বেও তার জীবনে বড় ধরনের এক চ্যালেঞ্জ আসে। তার গানের কথাগুলো অশ্লীল, নারী বিদ্বেষী এবং যুব সমাজের উপর খারাপ প্রভাব ফেলার জন্য সমালোচিত হয়। 2014 সালে দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি এবং আকালি দল তাদের গানের বিরুদ্ধে প্রতিবাদ করে। 2014 সালে তিনি হঠাৎ সঙ্গীত জগৎ থেকে অদৃশ্য হয়ে যায়। পরে জানা যায় তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন, যা তার মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল। পরে তিনি নিজেই একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি বছরের পর বছর আমার ঘর থেকে বের হইনি। আমি নিজেই যে হাজার লাখো মানুষের ভিড়ে পারফরমেন্স করেছি, আমার সামনে এখন 4-5 জন আসলেই আমি এখন ভয় পাই।
3.5 साल में अपने घर से बाहर नहीं निकला और 1.5 साल में अपने कमरे से बाहर नहीं निकला और जब नहाता भी था तो दरवाजा खोल के नहाता था, इतना डर था, फियर था मेरे अंदर। এই সময় তিনি তার ব্যক্তিগত জীবনের সমস্যার সম্মুখীন হয়, যেমন তার স্ত্রী শালিনী তালোয়ার 2011 সালে তাদের বিয়ে করার পর তার বিরুদ্ধে সে গৃহস্থ হিংসার অভিযোগ আনেন, যদিও পরে এই অভিযোগ প্রত্যাহার করে এবং 2023 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার যে বাইপোলার ডিসঅর্ডার হয়েছিল এর কিছু ইফেক্ট হলো, এর কারণে হয় তীব্র হতাশা, শক্তিহীনতা, আত্মবিশ্বাসের অভাব এবং কখনো কখনো তো আত্মহত্যাও করার চেষ্টা হয়। এর কারণে সে 2.5-3 বছর ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যায়। তারপরে যখন সে আস্তে আস্তে রিকভারি করতে থাকে তখন শুরু হয় তার আরেকটা কন্ট্রোভার্সি, মানে 2007 সালে তাদের যে মাফিয়া মন্দির তৈরি হয়েছিল তাদের একটা গ্রুপ, যেখানে বাদশাহ, রাফতার, ইক্কা এবং লিলগুলোও ছিলেন। এই গ্রুপটায় খোল বোতল, বাগিনী নারবুরি, দিল্লিকে দেওয়ানে, গেট আপ জাওয়ানি এর মতো জনপ্রিয় গান দিয়েছে এবং 2009 সালে বাদশাহ এবং 2012 সালে রাফতার এই গ্রুপ ছেড়ে দেয় তাদের বিতর্কের কারণে। মাফিয়া মন্দির ছেড়ে দেওয়ার কারণ হলো এই সমস্ত কিছুর ক্রেডিট নাকি হানি সিংই পাচ্ছিল, তাদের কোনো ক্রেডিট দেওয়া হচ্ছিল না। এর জন্য 2009 সালে বাদশাহ এবং 2012 সালে রাফতার মাফিয়া মন্দির ছেড়ে দেয় এবং তারা নিজেরা নিজেদের মতো করে শুরু করে। যখন তারা নিজেরা নিজেদের মতো শুরু করতে থাকে তখন তারা হানি সিং এর বিরুদ্ধে ডিস বলো এবং তাকে প্রত্যেকটা গানে পোক করা বলো, সমস্ত কিছুই কিন্তু তারা করতে থাকে এবং সেই সময় হানি সিং আস্তে আস্তে রিকভার হতে থাকে। সে যখন রিকভার হতে থাকে তখনই একটা সাক্ষাৎকারে, মানে 2018 সালে একটা সাক্ষাৎকারে একটা রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেছিল বাদশাহের ব্যাপারে। তখন সে নিজেকে রোলস রয়েস এবং বাদশাকে ন্যানো গাড়ির সাথে তুলনা করেন, যদিও বাদশাহ এর প্রতি উত্তর দিয়েছিল যেখানে সে বলেছিল ন্যানো রাস্তায় বেশি দেখা যায়, রোলস রয়েস নয়। যে জনসাধারণের কাছে বেশি দৃশ্যমান তিনিই বেশি বিকৃত হয়, যার জন্য এই বিতর্কটা আরো তীব্র হয়ে ওঠে। এবং তারপরে বাদশার কিছু বছর আগের একটা গান গোয়েন গালে একটা লাইন ছিল, কুছ লোগো কা কাম ব্যাক নেই হো রা, মানে এটা হচ্ছে তার 2014 থেকে 2017 সালের যে সময়টা ছিল খারাপ সময়, সেটাকে তিনি পোক করেছিল। কিন্তু 2024-এ হানি সিং এর ভক্তরাই তাকে জবাব দিয়ে দেয়, মানে হানি সিং এর কনসার্টে তারা টিকিট কেটে যে বাদশার ফ্যানদের থেকে বেশি হানি সিং এর ফ্যানরা তাকে উত্তক্ত করতে থাকে, তার নাম ধরে চিৎকার করতে থাকে তারই কনসার্টে। এরপরেই সে বুঝে যায় যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে, যেটা তার কেরিয়ারে সব থেকে ভুল ডিসিশন ছিল। 2024-এর দেরাদুনে গ্রে ফার্স্ট কনসার্টে বাদশাহ এক পারফরমেন্সের মাঝে হানি সিং এর সাথে তার দীর্ঘদিনের যে বিরোধ ছিল সেটা শেষ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি একজনের উপর ক্ষোভ পোষণ করতাম, এখন আমি সেই ক্ষোভ ছেড়ে দিতে চাই, আর সেটা হলো হানি সিং। কিছু ভুল বুঝাবুঝির কারণে আমি অসন্তুষ্ট ছিলাম, কিন্তু বুঝলাম আমরা যখন একসঙ্গে ছিলাম, যখন আমাদের এক করার চেয়ে ভাঙার জন্য লোক বেশি ছিল। আমি এখন সবাইকে বলতে চাই আমি এই পর্ব পিছনে ফেলেছি এবং তাকে শুভকামনা জানাই। So today I just want to let you all know that I have left that phase behind and I wish him all the best. Wish him all the success. এরপরে বাদশাহ এক্সে পোস্ট করেন পিস অ্যান্ড প্রোগ্রেস, কিন্তু হানিসি তার ক্ষমা প্রার্থনাকে খারিজ করে দেয়। তিনি বলেন, যে ব্যক্তি 10 বছর ধরে আমাকে গালিগালাজ দিয়েছে, আমার অসুস্থতাকে নিয়ে মজা করেছে, তার ক্ষমা আমি গ্রহণ করি না। সে এমন একজন যে থুতু ফেলে এবং পরে সেই থুতু চেটে নেয়, দেখো সে আবার পাল্টি খাবে। হানি সিং আরো বলেন যে তিনি বাদশাহকে কখনো বন্ধু হিসাবে বিবেচনা করেন না এবং তাদের সম্পর্ক শুধু পেশাদার ছিল। তিনি বাদশাহকে ক্লায়েন্ট হিসাবে উল্লেখ করেন এবং বলেন, নারাজগি আপনো সে হতি হ্যায়, পরায়া সে থোড়ি না হতা হ্যায়। এইসব কন্ট্রোভার্সি তো ছিলই, তারপরে তার আরো কিছু কন্ট্রোভার্সি উঠে আসে, যেমন তার পুরনো কিছু গান, মেহু বালাৎকারী, মানে আমি একজন ধর্ষক, এইসব গানগুলো, তাছাড়া তার ছুট, 4 বোতল ভোডকা, পার্টি অল নাইট, যেখানে অশ্লীল, যৌনতা এবং নারীদের প্রতি অসম্মানজনক বলে অভিযোগ ওঠে, এইসবের জন্যও কিন্তু তাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। কিন্তু সে একটাই জবাব দিয়েছে, এগুলো সব ফিকশনাল, এগুলো শুধু মানুষকে বিনোদন করার জন্য বানানো হয়েছে। যেখানে কিন্তু তিনি পুরনো অনেক গানের রেফারেন্স দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে এগুলো কিন্তু পুরনো অনেক লোকই ইউজ করতো। এরপরে তিনি আস্তে আস্তে কামব্যাক করতে থাকে। 2018 সালে সে প্রথম কামব্যাক করে, যেখানে তার নাম ছিল হানি সিং 2.0 এবং সেটার মাধ্যমে সে আস্তে আস্তে কিন্তু প্রোগ্রেস করছিল, যেখানে মাখনা, উর্বশী, গুন্নালে ইস্কে মিঠা, লোকা, মাস্কো মাসুকা, এইসব গানের মাধ্যমে কিন্তু সে আস্তে আস্তে প্রোগ্রেস করছিল। কিন্তু যখন 2023 সালে হানি 3.0 আসে, যেখানে নাগান, পাংখুরি, কুলে কুলে এবং 2
2024 সালের গ্লোরি, যেটায় কিন্তু 18টা গান ছিল এবং এই সব গানের মাধ্যমে সে কিন্তু তার যে পুরনো ইমেজটা ছিল সেটাকে আবার ফিরে পায়, যেখানে তার মিলিনিয়ার, র্যাপ গড, জাট ম্যাগমা এইসব গানগুলো পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দেয়। এবং 2025 সালে সে তার এই মিলেনিয়ার ইন্ডিয়া ট্যুর করে, যেখানে সে 10টি শহরে পারফরমেন্স করে এবং সেই পারফরমেন্সের মাঝে সে বাদশাকে লাস্ট একটা উত্তর দিয়ে দেয় তাকে। এবং এই সালে নেটফ্লিক্সে তার একটা ডকুমেন্টারি পাবলিশ করা হয় ইয়ো হানি সিং ফেমাস নামে, যেখানে কিন্তু তার মানসিক স্বাস্থ্য সংগ্রাম এবং তার ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয়। হানি সিং তার কনসার্টে বলে, আমার তো কামব্যাক হয়ে গেছে, এবার তোদের কামব্যাক করতে হবে, এবং সেটাই কিন্তু করতে হচ্ছে তাদের। গত 4-5 মাস ধরে বাদশা যতই গান আপলোড করছে, কোনো গানই কিন্তু সেরকম চলছে না, যেমন ভেলভেট ফ্লো, ব্লেসড, ডিয়ার আদিত্য, এবং রিসেন্ট টাইমে আপলোড করেছিল গালিয়া কে গালি, যে গানটাও কিন্তু সে শুরুর থেকে অ্যাড লাগিয়ে এতটা ভিউজ পেয়েছে। তাছাড়া কিন্তু সেই গানটাও সেরকম চলছিল না। মানে বেসিক্যালি বাদশার কিন্তু এখন ডাউনফল শুরু হয়ে গেছে। তার ভুল ছিল একটাই, সে ব্লুটুথ কিং হানি সিং এর সাথে পাঙ্গা নিয়েছিল। এর জন্যই তো তার ম্যাক্সিমাম গানের নিচেই কিন্তু এখন কমেন্ট গুলো থাকে। যেমন আমি কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। जिसका कमबैक नहीं हो रहा वो रैपर इंडस्ट्री का बाप है, जिसका कमबैक नहीं हो रहा उसका गाने पे 7 घंटे में तेरे से ज्यादा लाइक आ गई, লিজেন্ড का कमबैक नहीं होगा डोरेमन। কিন্তু অন্যদিকে হানি সিং এর গান যেমন মিলেনিয়ার, যেটায় 372 মিলিয়ন ভিউজ চলে আসে, এবং পায়েল 295 মিলিয়ন, মিনিয়াক 144 মিলিয়ন, মানে বেসিক্যালি তার ক্যারিয়ারে যত ভিউজ ছিল সব থেকে বেশি ভিউজ কিন্তু সে এই রিসেন্ট টাইমে নিয়ে আসে। যেমন তার আজ থেকে 13 বছর আগে একটা গান এসেছিল ব্রাউন রং, যেটা কিন্তু সব থেকে বেশি ভিউজ রয়েছে 346 মিলিয়ন। রিসেন্ট টাইমে তার যে গ্লোরি মিউজিকটা এসেছে সেটা তো মাত্র 9 মাসেই সেই ভিউজটা ক্রস করে ফেলেছে। এটাই হলো হানি সিং 3.0 এবং গ্লোরির কামাল। হানি সিং কে যারা হালকায় নিচ্ছিল তাদের ডাউনফল হয়ে গেছে এবং হানি সিং এর ক্যারিয়ার গ্রাফটা আবার হাইতে উঠে গেছে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হানি সিং এর ক্যারিয়ার গ্রাফ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।